ইপসুইচ অরোয়েল নদীর তীর ঘেঁষে গড়ে ওঠা ইংল্যান্ডের প্রাচীন শহরগুলোর অন্যতম। সপ্তম ও অষ্টম সেঞ্চুরির দিকে ইপসুইচের গোড়াপত্তন হলেও আধুনিক ইপসুইচের পুনর্জন্ম হয় 19 সেঞ্চুরির দিকে। সেই সময় তৈরি হয় ওয়াটারফ্রন্ট, ডকইয়ার্ড, যা বর্তমানে ইংল্যান্ডের অন্যতম পর্যটন আকর্ষণের কেন্দ্রবিন্দু। সাফোকের অন্যতম কাউন্টি ইপসুইচ শহরটি 2011 সনে পূর্ব ইংল্যান্ডের চতুর্থ বৃহৎ শহরী এলাকা হিসেবে খ্যাতি লাভ করে। এই শহরের জনসংখ্যা প্রায় 150,000। মোট জনসংখ্যার 90% শ্বেতাঙ্গ আর প্রায় 4% এশিয়ান বংশোদ্ভূত। রোমান ক্যাথলিক চার্চের কার্ডিনাল থমাস ওসলের মতো ইংরেজ রাজনীতিবিদদের জন্ম হয়েছিল ইপসুইচ শহরে। এছাড়াও ইপসুইচ ফুটবল ক্লাবের ম্যানেজার অল্ফ রামজি ও স্যার ববি রবসনের জন্মও এই শহরে। 80-র দশকের জনপ্রিয় পপ সিঙ্গার নিক কেশ শো, বেস্ট সেলিং ডায়েট বুকের লেখক রিচার্ড শো ইপসুইচেই লিখেছিলেন তার বই কাট দ্য ক্রেপ। ইপসুইচ শহরের ক্রিস্ট চার্চ পার্কে দাঁড়িয়ে আছি আমি। এই ক্রিস্ট চার্চ পার্কের পাশেই আলহাজ মানিক মিয়ার মহারানী রেস্টুরেন্ট। 1993 সনে তিনি লন্ডন থেকে এই ইপসুইচ শহরে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। 25 বছর ধরে এই কমিউনিটির সাথেই মিশে আছেন আলহাজ মানিক মিয়া। এখানেই গড়ে তুলেছেন তার আপন নিবাস। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় লন্ডনে যে কয়েকজন বাঙালির রেস্টুরেন্ট ব্যবসা ছিল, ইদ্রিস আলী ছিলেন তাদের অন্যতম। আর্লসকোটের নিউ এশিয়া রেস্টুরেন্টের মালিক ইদ্রিস আলী যখন অর্থনৈতিক সফলতা লাভ করলেন, তখনই তিনি তার ভাতিজা মানিক মিয়াকে নিয়ে আসেন লন্ডনে। 1989 সনের কথা। লন্ডনে সিলেটের মানিক মিয়া শুরু হলো ভিন্ন এক জীবন। প্রথমে তো আমি আমার সাসার রেস্টুরেন্ট আর্লসকোট ইদ্রিস আলী সাহেবের রেস্টুরেন্টে কাজে ছিলাম। ওইটা তো সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর থেকেই রেস্টুরেন্ট আছে। তখন ওনার রেস্টুরেন্ট 4টা ছিল, 50 দিয়ে হয়তো হাতে গোনা কয়েকটা রেস্টুরেন্ট এর মধ্যে গোনার 4টা ছিল। তখন আমি ওইখানে কাজ করতাম। এরপরে আমার এক আত্মীয় পাটনি বাংলাদেশ কারিমহল, ওইখানে চলে গেলাম। ওইখানে কিছু 1 বছরের মতো কাজ করলাম। করার পরে আমি চিন্তা ভাবনা করলাম যে আমি নিজের একটা রেস্টুরেন্ট করে ফেলি। তখন বাঙ্গিতে, সাফোকের বাঙ্গিতে একটা রেস্টুরেন্ট, ছোটো একটা টাউন, ওইখানে একটা রেস্টুরেন্ট করলাম। রেস্টুরেন্ট করার পরে প্রায় 2 বছর এখানে করছি। চালানোর পরে খুব একটা ভালো ব্যবসা না, খুব স্ট্রাগলিং করছি, খুব বেশি স্ট্রাগলিং করছি। যেগুলো হতো অনেক সময় আমার তো বেতন পাওয়া দূরের হতো, স্টাফেরও বেতন দিতে পারিনি। পরে আমি চিন্তা ভাবনা করলাম যে না, আমি এখান থেকে মুভ হইতে হবে, নইলে আমার ভবিষ্যৎ ভালো হবে না ব্যবসার দিক দিয়া। তখন আমি ইপসুইচে চলে আসতাম। আসার পরে এই রেস্টুরেন্ট মহারানী নিয়ে নিলাম। ইপসুইচে আবার আসার কারণ হলো আমার ওয়াইফ কিন্তু মূলত থেকে ইপসুইচে, যেহেতু আমার ভাইয়ের ফ্যামিলি ইপসুইচে থাকতো। উনি, আমার শ্বশুর বলছিল যে না তাদের ওইখানে, আমরা বললাম যে আমার যেহেতু আমার ভাই আমার ফ্যামিলি ওইখানে আছে, ওদের সাথেই থাকবো। তখন উনি থাকতো ওইখানে, তাই যার ধরুন আমি ওইখানে মুভ হয়ে গেলাম আর কি। শুরুর দিকে ব্যক্তিগত উদ্যোগে ও ফ্যামিলি সাপোর্ট নিয়ে ব্যবসা শুরু করেন মানিক মিয়া। ইপসুইচ থেকে প্রায় 40 মাইল দূরে প্রতিদিন যাতায়াত করে ব্যবসা পরিচালনার পাশাপাশি যৌথ মালিকানায় বার্মিংহাম ও করবিতে আরও 2টি রেস্টুরেন্ট চালু করেন তিনি। কয়েক বছর পর সময় স্বল্পতার কারণে মালিকানা ছেড়ে দিয়ে ইপসুইচেই 1993 সনের দিকে নিজের রেস্টুরেন্ট খোলেন। রেস্টুরেন্টের নাম মহারানী। এইখানে মহারানী আগেই ছিল, মহারানী আসিল পরে আমি এইটাকে নিয়ে নিচ্ছি। প্লাস হইল গিয়ে আর এইখানে কৌজ যেটা, আমরা ওইটাকে বলি ইস্ট ইন্ডিয়ার হেরডস, লন্ডনের হেরডসের মতো। এই কৌজ থাকার কারণে আমার ব্যবসা কিন্তু আরও ভালো হইতেছে। অনেক সময় বিভিন্ন সময় কৌজে লোক আসে শপিং করার জন্য, তখন ওইখানে আসে, আমার রেস্টুরেন্টে আসে, খাওয়া দাওয়া করে। প্রথম যে সময় আমি আসতাম ব্যবসা খুবই কম ছিল। কয়েক সপ্তাহ আমি কিন্তু খুবই হার্ডশিপ করছি, কয়েক মাস হার্ডশিপ করার পরে ধীরে ধীরে আমি বিভিন্ন পন্থা নিছি, বিভিন্ন চিন্তা ধারণা করছি কীরকম ব্যবসাকে এগিয়ে নেওয়া যায়। তখন বিভিন্ন চিন্তাধারা করছি, বিভিন্ন একটা বা একটা আমি মোটামুটি লাভবান হয়েছি। তখন হঠাৎ করে প্লাস আমাকে লোকাল মিডিয়া যেগুলো পেপারগুলো, এইগুলো আমার হেল্প করছে, রাইট আপ দিছে, ফ্রি রাইট আপ দিছে কয়েকটা পেপারে কয়েকবার। এতে গিয়ে আমার ব্যবসাগুলো উন্নতি হয়েছে। আর হঠাৎ করে ব্যবসা বুক করছে।
হচ্ছে ওয়াটারফ্রন্ট প্লাস ওই যে ইউনিভার্সিটি হয়েছে, ইউনিভার্সিটি হওয়ার পর তো নতুন ছাত্ররা আইছে, ওরা গার্জিয়ান আসে ওইখানে অ্যাডমিশনের সময়, তখন আমাদের ওইখানে যায়, ব্যবসা ভালো হয়, কাস্টমার নতুন কাস্টমার আমরা পাই। প্লাস ওয়াটারফ্রন্ট ডেভেলপ হওয়ার পরে লোকরা যেসব বোট নিয়ে আসে ভিজিট করতে এই এলাকা, তো বোট রাখে, রেস্টুরেন্টটা খেতে যায়। মহারানী হওয়ার কারণে তো আমি পরিচিতি হয়েছি এইখানে ইংরেজদের সাথে, প্লাস আমার অনেকটা গুডউইল প্লাস পপুলারিটি সব কিছু হয়েছে এটার পিছনে। আর লোকাল অ্যাক্টিভিটিস করার কারণে লোকাল সাথে আমি ইনভলভ, বিভিন্ন অর্গানাইজেশনের সাথে ইনভলভ থাকার কারণে, প্লাস রেস্টুরেন্ট আছে, সব কিছু আমাকে ওভারঅল অ্যাড করছে, হেল্প করছে সব কিছু। ব্যবসায় স্থায়ী হবার পর নিজের কাজের ফাঁকে বাংলাদেশকে নিয়ে ভাবেন, দেশের দুর্যোগে সহায়তার হাত বাড়িয়ে দেন। নিজের রেস্টুরেন্টে বাংলাদেশের মানবিক বিপর্যয়ে অর্থ সংগ্রহ করে দুর্গতদের পাশে দাঁড়িয়েছেন মানিক মিয়া। প্রবাসে থেকেও যুক্ত হয়েছেন বাংলাদেশি সেবামূলক প্রতিষ্ঠানের সঙ্গে। মহারানী রেস্টুরেন্টের সুনাম যখন স্থানীয় কমিউনিটিতে ছড়িয়ে পড়ল, তখন বহু সেলিব্রিটি, রাজনৈতিক ব্যক্তিত্ব ও স্থানীয় মেয়রের পা পড়েছে এই রেস্টুরেন্টেই। ভুরিভোজনের পর নানা প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন স্থানীয় বিশিষ্টজনরা। মানিক মিয়াও তাদের কাছে বাংলাদেশকে তুলে ধরেছেন ভিন্ন আঙ্গিকে। বাংলাদেশ সম্বন্ধে অত অনেক সময় আইসিয়া ওদের অনেক সময় তো নিউজে পেপারে তাকে আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ, ফোর্স ম্যারেজ, ওইগুলো সম্বন্ধে তারা অনেক সময় হয় যে তোমরা তো অ্যারেঞ্জ ম্যারেজ দেও, ফোর্স ম্যারেজ এগুলো কেন? আমি বললাম তো আমরা অ্যারেঞ্জ ম্যারেজ করি না, ফোর্স ম্যারেজ করি না, এগুলো তোমাদের মিডিয়া তো ব্রডকাস্ট বড় করেই দেখায়। ডেমোক্রেসির দিক দিয়ে আমরা অনেক সময় আমি কই যে দেখো আমাদের মধ্যে ডেমোক্রেসি যতই কোনিয়ার সময় হয়তো তোমরা বলতে যে ডেমোক্রেসি নাই, কিন্তু আমাদের মধ্যে ডেমোক্রেসি আছে। ডেমোক্রেসি না থাকলে আমরা সমান অধিকার মেয়ে এবং পুরুষ উভয়কে দিতেছি, দিহারি আমরা দেশকে কতটুকু আগুইতেছি, মেয়েরা আমাদের দেশকে শাসন করতেছে। স্বাধীনতার পর থাকি তো বেশি অংশ তো মেয়েরাই শাসন করতেছে আমাদের দেশ। Superb food and lovely, friendly staff. So we really, just say we come about once a fortnight. Well, there's always quite a variety of dishes here, and we often have a new menu, which is always useful. So there's not a lot we don't like here. It's very good indeed. Like everything else that we have here at Mannix, it's very good, well cooked, hot, excellent. আমার এখানে সবচেয়ে পপুলার ডিশ হান্ডি। আমি তখন চিন্তা করলাম হান্ডি, রেস্টুরেন্টে সব আমরা ডিশ করতেছি, হান্ডি কোনো ডিশ নেই, এইটি আমার হান্ডি। আর যে ওয়েতে কুকিং করা হয় একদম ঘরোয়া পরিবেশের কুকিং, ভেরি স্লোলি, মা বউ যারা কুকিং, যারা যেরকম কুকিং করবো ওইরকম এটা ভেরি পপুলার। এইটা ডিশ আমি এইখানে কাস্টমার দেওয়ার পরে লোকাল পেপারে আইছে। আমার হাতেই রয়েছে একটি হান্ডি, আর এই হান্ডিতে তৈরি করা হয় হান্ডি চিকেন। মহারানীর সবচেয়ে জনপ্রিয় মেনুটি হচ্ছে হান্ডি চিকেন। আর মহারানীর বিখ্যাত শেফ মোখলেসুর রহমান দীর্ঘ 12 বছর ধরে এই হান্ডি চিকেন বানিয়ে জনপ্রিয়তা অর্জন করেছেন ইপসুইচে। দর্শক, আপনাদের জন্য এখন রয়েছে হান্ডি চিকেন তৈরির রেসিপি। হান্ডি চিকেন বানাইতে হলে প্রথম 1 টেবিল স্পুন অয়েল এবং 1/2 টিস্পুন গার্লিক ইউজ করব। এখন আমি 1 টিস্পুন মিক্স কারি পাউডার ইউজ করব এবং একটু সল্ট ইউজ করব, একটু চিলি পাউডার ইউজ করব, 1 টেবিল স্পুন টমেটো পুরি ইউজ করব। হান্ডি চিকেনের জন্য স্পেশাল সস ইউজ করব। এখন আমি চিকেন দিব। আমাদের হান্ডি চিকেন এখন কুক হয়ে গেছে। আমি এখন আমাদের যে ডিশটা ইউজ করব সেই ডিশে রাখবো। এই ডিশ দিয়েই কাস্টমারদেরকে সার্ভিস করা হয়। এটা হলো আমাদের বিশেষ ডিশ হান্ডি চিকেন, মহারানী হান্ডি চিকেন।
মানিক মিয়া ভালোবাসেন বাংলাদেশকে, তাই বাংলাদেশের বিশেষ দিবসে শহীদ মিনারের মডেল বানিয়ে কমিউনিটি সর্বস্তরের বাঙালিদের সাথে নিয়ে শ্রদ্ধা জানান ভাষা শহীদদের। তবে উনি সবসময় মানুষের সঙ্গে যে সুন্দর আচার আচরণ করেন এবং সুন্দর ব্যবহার করেন, এতে মানুষকে প্রাণপ্রিয় করে মানে মানুষকে অতি সহজে টেনে নিতে পারেন। সবসময় হাসি মুখে থাকেন। উনিকে কেউ যদি দুঃখও দেয় তবুও উনি মুখের মধ্যে হাসি কীভাবে রাখেন আমি জানি না, কিন্তু উনি এরপরেও হাসতে পারেন। এইটাই হলো গুণের মধ্যে আর একটা প্রধান গুণ। He works so hard, tirelessly in সমাজের কোন একটা বড় বড় সংগঠনের সাথে জড়িত আছেন, তাই মানুষের কল্যাণে যেভাবে নিয়োজিত হয়। মানুষ যদি আজকে আমাদের ইফসিজে যদি কোনো মানুষ একটা বিপদগামী হয় আর যদি মানিক ভাই হিসাবে গেছে কাকে ফোন করেন বা যদি তাই জানান, তাই নিজের তাগিতে চেষ্টা করবো এই মানুষটারে কীভাবে বাঁচানো যায় বা এই মানুষটার একটা উপদেশ দেওয়া যায়। বাংলাদেশি ব্রিটিশ বন্ড যারা বাচ্চারা আছে, আমরা অনেক কিছু আমরা কালচার সম্বন্ধে জানা নাই, ওগুলারে প্রমোট করা লাগে। বিশেষ করে আমরা স্বাধীনতা দিবস, বিজয় দিবস, পয়লা বৈশাখী ইত্যাদি অনেক অনেক ধরনের যেগুলো আছে, 21শে ফেব্রুয়ারি, এইগুলারে আমরা দরিয়া তোলার চেষ্টা করতেছি। তো যতটুকু মানে মানিক মিয়া সাহেবের এটা বিশেষ একটা অবদান আছে, আমি আমার পার্সোনালিভাবে আমি তার থ্যাঙ্কস দিব যে উনি যে উদ্যোগ নিয়েছিলাম, উদ্যোগের সাথে আমিও তার সাথে যতটুকু পারি সহযোগিতা করার চেষ্টা করি। তো মনে হয় আমি মসজিদের চেয়ার আছি, এমনকি আমাদের একটা বাংলাদেশ সাপোর্ট সেন্টার আছে, সব আমরা সাহায্যের, ওইটার তো আমি ট্রাস্টে প্রথম থাকি। এবং ওইতো আমি গত নভেম্বরে আমরা একটা সোসাইটি করতে, সাফা বাংলাদেশ সোসাইটি নতুনভাবে, এইটা তো করার পরে লঞ্চিং করার পরে আমরা 2-3টা অনুষ্ঠান করছি। আমাদের একটা অর্গানাইজেশন গ্রেটার সিলেট কাউন্সিল সারা ইংল্যান্ডে, গ্রেটার কাউন্সিলের সাথে আমি ইনভলভ, এমনকি আমি গ্রেটার সিলেট কাউন্সিলের জয়েন্ট সেক্রেটারি, ইস্টেঙ্গিয়ার ভাইস চেয়ার সবসময় আছি। এমনকি ক্যাটারিং অ্যাসোসিয়েশনের ন্যাশনাল এক্সিকিউটিভ মেম্বার আমি প্রায় 10 বছর থেকেই আছি, এখন ওইটার সাথে হেভিলি ইনভলভ আছি। কি আরও অন্য অন্য অর্গানাইজেশন যেগুলো আছে, বাংলা বিশ্বনাথ এডুকেশন ট্রাস্টের চেয়ার, বছরের 10 থেকে 12টা চ্যারিটিস করি। মনে করেন ইউনিসেফে আমার রেস্টুরেন্টে চ্যারিটি করি, ইউনিসেফ যেটা আছে, রোটারি ক্লাব, আমি রোটারিয়ানও, ওরাও এখানে আমার রেস্টুরেন্টে ওরা চ্যারিটি নাইট করে। কাউন্সিলের মেয়র যাই মেয়র হয় বছরে 2বার তারা আমার এখানে করে। আমাদের একটা লোকাল একটা অর্গানাইজেশন আছে আমাদের বাংলাদেশি ইনসানি, তার করি। আরও অনেক যে সময় একটা দরকার করে যেই আসে সব বাংলাদেশের চ্যারিটিস তো মধ্যে আমার নিজস্ব একটা চ্যারিটি আছে, আমার ফ্যামিলি ট্রাস্ট যেটা আমার আব্বা আম্মার নামে, স্কুল কলেজ মাদ্রাসা এগুলোতে ডোনেশন করি। 50 দিকে হবে 1.5 কেয়ার জমিন, 1.5 কেয়ারের মতন আমাদের হাই স্কুল, রামচন্দ্র হাই স্কুলের অপোজিটে আমার আব্বার পোস্ট অফিসের হেড পোস্ট অফিসের দরকার ছিল। তখন আগে ছুটে একটা গড়ে বাজারে 20টা বাজার ছুটে একটা গড়ে পোস্ট অফিস ছিল অনেক পাকিস্তানের ব্রিটিশ আমল থেকে। তখন তো দরকার এলাকার লোকের ধরল যে তুমি কিছু জায়গা না দিবে তো আমরা বড় হেড পোস্ট অফিস কেন করতে পারবো না। তখন উনি দিত প্রায় 1.5 কেয়ারের মতন, মূল্য হয়তো বর্তমান মূল্য হবে 15 থেকে 20 কোটি টাকা। ওই তো আর কিছু যেটা কইলাম ওইগুলো করছে, আর তো কিচ্ছু করছে না। তবে দেখুন প্রাইম মিনিস্টার হইতে পারিনি, এটা কি সম্ভব হইব? তা আমি প্রাইম মিনিস্টার হইতাম চাই। ইপসুইচের স্থানীয় ব্রিটিশদের কাছে মানিক মিয়া তার গুণ দিয়েই স্থান করে নিয়েছেন। পথ চলতে চলতে দেখা হয়ে গেল স্থানীয় মেয়র মেরি ব্লেকের সাথে। He's a very well-known figure in the community, very supportive of all communities, and runs a very successful business, and we're delighted to call him a friend. And many of the community events that we now go to, we do see younger people coming through, and that is very much because of the example of the older people in the community. But I think you're right, I think we do have to hand that on. All communities have to do that. নিজের কাজের স্বীকৃতিস্বরূপ একাধিক সম্মানজনক অ্যাওয়ার্ডও জিতেছেন মানিক মিয়া। দুইবার বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ক্যাটারার্স অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড ছাড়াও মানিক মিয়ার মহারানী রেস্টুরেন্ট স্থান করে নিয়েছে ব্রিটিশ কারি অ্যাওয়ার্ডের সেরা রেস্টুরেন্টের তালিকায়। এই তো আমি 2007-এ পাইছি ব্রিটিশ কারি অ্যাওয়ার্ড,
বাদে 2007 আবার পাইছি বাংলাদেশ ক্যাটারিং অ্যাসোসিয়েশনের অ্যাওয়ার্ড, এর 2011 পাইছি ক্যাটারিং অ্যাসোসিয়েশনের অ্যাওয়ার্ড, এরপরে পাইছি উইনো ডাইনিং ইউরোপিয়ান ডাইনিং অ্যাওয়ার্ড, এরপরে পাইছি ওই দেখেন আর একটা পাইছি বেটার সেফার ফুড বিজনেস অ্যাওয়ার্ড। এইদিকে তো আছে এই দেখেন একটা অ্যাওয়ার্ড পাইছিলাম আমি স্পাইসি রাইট টপ ফর ইন্ডিয়ান রেস্টুরেন্ট। অ্যাওয়ার্ড বাদেও কিছু ভিজিটার্স আছে, এইগুলো হ্যারিয়েট হারম্যান এই দেখেন উনি আমার রেস্টুরেন্টে ভিজিট করে। আমাদের সাফক নিউ কলেজ যে সময় ওপেনিং হয় তখন আই ওয়াজ ওয়ান অফ দ্য ইনভাইটেড গেস্ট, তখন আমাদের ইংল্যান্ডের ম্যানেজার উনি ওপেনিংয়ে আসছিল, ওই দেখুন ওনার ফটো 1900 ওইখানে আমার ফটোগ্রাফ ওনার আমি নিতেছি। একবার 2004 আমি চাইছিলাম যে ওয়ার্ল্ড বিগেস্ট খারি রেকর্ড এটা আমি নিছিলাম আর কি কলেজে, সাফক কলেজে, ওইটার একটা দিয়ে আছে ওই সার্টিফিকেট। ফুড হাইজিনিক রেট 5 পাওয়ার পরে আমাকে নিয়ে হারি কেক কাটতেছে সেরেমনিতে, ওই ছবিটাই দেখেন ওইটা তারা যারা 5 পাইছে সবাই ইনভাইট করছে। এরপরে ওই যে সাফক কলেজে আমার শেফরা গিয়ে আমি গিয়ে ওইখানে স্টুডেন্ট যারা আছে তাদেরকে আমরা শিক্ষা দিই, কীরকম কুকিং করতে হয় দেখাইয়া দিই। উনি যে ব্যক্তি উনার ধরুন আজকে আমরা সাফক নিউ কলেজ, এরপরে ওয়াটার ফ্রন্ট অফ দ্য ইউনিভার্সিটি, ওনার প্রচেষ্টায় সব কিছু আমরা আজকে ওয়াটার ফ্রন্টে সব ডেভেলপ হয়েছে। প্রত্যেক বছর যে ভালো রেজাল্ট করে যে যারা থাকে আমি আবার একটা অ্যাওয়ার্ড দিই। ওই দিন একটা মেয়ে ডিজেবল মেয়ে হাফ ডিজেবল তারে আমি দিতেছি কলেজ থেকে একটা অ্যাওয়ার্ড। সার্ভিস উইদাউট এ স্মাইল যে এটা বহু আগে তান্দুরি ম্যাগাজিনে রেস্টুরেন্ট ইন্ডিয়ান রেস্টুরেন্ট সম্বন্ধে ব্যাড মন্তব্য খারাপ মন্তব্য করছিল, ওয়েটাররা স্মাইল করে না, কোনো জানে না, কাস্টমার আসলে হাসে না, কিচ্ছু করে না। তো সাথে সাথে এইখানে লোকাল যে পেপার ইভিনিং স্টার অথবা ইস্ট ইন্ডিয়ান ডেইলি টাইম বলে একটা তোমাকে নিয়ে একটা দিয়ে করতে পারিনি, আমরা ওই রাইট আপ দিতে পারিনি এইটা নিয়ে। তখন আসছিল আর এইটা দিচ্ছে যে আমরা ওয়েটাররা শুধু যেটা বলছে এটা ঠিক না, ওয়েটাররা কিন্তু সবই করে সার্ভিস উইথ স্মাইল, সার্ভিস ভালো সব কিছু দেয়, এইটা দিয়ে এটা রাইট আপ করছিল। নিজের গুণের কারণে মানিক মিয়া সাফক নিউ কলেজ থেকে ফেলোশিপও পেয়েছেন। মানিক মিয়াকে কেন সাফক কলেজ ফেলোশিপ দিয়েছে সেই গল্প শুনতে আমরা দেখা করলাম সাফক নিউ কলেজের প্রিন্সিপাল প্রফেসর ডেভ মুলারের সাথে। Manik makes an enormous contribution to our community and to the college. He works very closely with our students, showing his skills, and he works very, very closely as what we call a fellow of the college, which is not many people are fellows of the college, which gives him a very special place in our community. It's mainly because he can help significantly with our students, and we always think about the learning they can do, the jobs they're going to take, and of course with the Bangladeshi community it's important for cultural understanding. It's also important for the very specialist skills he has in catering and hospitality, and he works very closely with our catering students. চার সন্তানের জনক মানিক মিয়ার স্ত্রী সিরিয়া বেগম একজন গৃহিণী, যুক্ত রয়েছেন ক্যান্সার রিসার্চ সেন্টারের সাথে। বড় ছেলে মেডিসিনে উচ্চতর ডিগ্রি নিয়েছেন, তাহমিনা অর্থনীতিবিদ হতে স্বপ্ন দেখছেন, মিনহাজ মিয়া হেলথ সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন, আর ছোট ছেলে নিয়াজ মিয়া হিফজুল কোরআন নিয়ে পড়াশোনা করছেন। From primary school to high school, university, আমি কোনো দিনই আমার ছেলে মেয়েদেরকে সময় দিতে পারি নাই যে স্কুলে সকালে নিয়ে দিতাম আর বিকালে নিয়ে আসতাম, এগুলো আমি কোনো সময় পারি নাই। সব কিছুই আমার ওয়াইফ করছে, যার জন্য আমার ছেলে মেয়েরা যাতে তারা যে আজকে প্রতিষ্ঠিত হয়েছে লেখাপড়ার দিক দিয়া, এর পিছনে কিন্তু সব কিছু আমার ওয়াইফের অবদান, আমার কোনো ফ্যামিলির এইগুলাতে কোনো অবদান আমার নাই। আমি শুধু আসতাম, আচ্ছা যে সময় পাইতাম স্কুল থেকে আসার পরে পাইলে 5-10 মিনিট কী ভালো আছো, কীরকম কী তা করতেছো, এইগুলো কিছু আলাপ করতাম তাদের সাথে, এইটাই করি। আর এখন তো ইউনিভার্সিটিতে 2টা লেখাপড়া করে শেষ হয়েছে, বাসওয়ালা বড় ছেলে তো ডাক্তার হয়েছে, মেয়ে তো গ্র্যাজুয়েশন নিছে, নিয়ে হারিতে মোটামুটি এখন কিছু হয়তো অনেক সময় ফ্যামিলি পারপাসে কিছু দরকার হইলে ইম্পর্টেন্ট কিছু আলাপ হইলে তার সাথে হলে তাদের সাথে করি, বিশেষ করে ওয়াইফের সাথে করি, বড় ছেলের সাথে সাথে। পার্ট ফ্রম দ্যাট আমি কিন্তু আর বাচ্চাদেরকে আর কিছু দিই। অনেক সময় বাচ্চারা বলতো যে আমাদের ডাড why doesn't he give us time, he's never with us। তার মা বলতো যে দেখো উনি অন্য জিনিস নিয়ে ব্যস্ত আছে, কিন্তু আমি তো তোমাদেরকে সময় দিয়েছি, স্কুলে নিতেছি, স্কুল থেকে আনতেছি, তো উনি ওইগুলো বোঝাতে উনি মধ্যে মধ্যে আমার হইতো যে ওরা প্রশ্ন করে এইগুলা, তা আমি ওইরকম জবাব দিচ্ছি। তো যার পিছনে আমার ওয়াইফেরই অবদান বেশি।
আম্মা আব্বা দুজনে ক্যান্সারে মারা গেছে। আমার আম্মা যে সময় ক্যান্সারে মারা যায় 71-এ, তখন আমরা ওনার চিকিৎসা করাইতে পারছি না, যেহেতু কিতালি পয়সার অভাবে না, সুযোগ ছিল না। এর ফলে সুযোগ না থাকায় গিয়ে আমরা কোনো চিকিৎসা করাইতাম পারি, করাইছি এগুলো কোনো উপযুক্ত চিকিৎসা না, উনি মারা গেছে। তখন আমার স্মরণ হয় যেদিন উনি মারা যায়, তখন আমি মনে মনে যে হচ্ছে আজকে আমার উগারে বাড়িতে অত কিছু থাকার পরে আমার মা না খাইয়া পড়ছে, এইটাই স্মরণ হয় আমার। তখন বিয়ানীবাজার হসপিটাল যে সময় করে তারা ক্যান্সার হসপিটাল, তখন আমি আগে গিয়ে তারা হয়েছি বলে তো এইরকম আমার দরকার। তখন যে সিলেট থাকতো এইরকম একটা হসপিটাল, তো ডাহাত চিন্তা করা লাগতো না, সংগ্রাম না কিছু তাহলে বিয়ানীবাজার দেখতে পারতাম। ওইটাই আমার মনে হয়। এরপরে আমার আব্বা ক্যান্সারে মারা গেছে, ওইটাই আমার সবসময় দুঃখ লাগে। সামাজিক ও ব্যবসায়িকভাবে সফল হবার পরেও আলহাজ মানিক মিয়ার মনে রয়ে গেছে অনেক কষ্ট। 1971 সনে যুদ্ধকালীন ও যুদ্ধ পরবর্তী সময়ে উন্নত চিকিৎসা সেবা সুযোগ না থাকার কারণে মানিক মিয়ার মা ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। এখন যে প্রবাসীদের বাবা মা বেঁচে আছে, রয়েছে উন্নত চিকিৎসা সেবা, তারা কতটুকুই তার বাবা মা সম্পর্কে ভাবছেন, সেই প্রশ্ন রেখে ইপসুইচ থেকে বিদায় নিচ্ছি।